আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি ফাইজুল হক, পেশায় একজন চিকিৎসক। বন্ধুরা, আজকে টাইফয়েড নিয়ে কিছু কথা বলবো আপনাদের। আজকে আমরা জানাবো কিভাবে আমরা টাইফয়েড থেকে সেফ থাকতে পারি, কিভাবে চললে আমাদের আর টাইফয়েড হবে না। বন্ধুরা, টাইফয়েড আমরা জানি যে জ্বর হয়, বিভিন্ন জ্বর। আমার জ্বর নিয়ে একটা ভিডিও আছে। বিভিন্ন কারণে জ্বর হয়, জ্বর হচ্ছে একটা সিমটম। তেমন টাইফয়েডের কারণেও জ্বর হয় বা তাপ বেড়ে যায় শরীরে। হ্যাঁ, টাইফয়েডও হচ্ছে জ্বরের একটা কারণ, এই লক্ষণগুলোর একটা কারণ। অনেকগুলো কারণেই জ্বর হয়। যেমন আমরা মোটামুটি কমন পরিচিত যে হ্যাঁ জ্বর হয়েছে, কি হয়েছে দেখো টাইফয়েড কিনা, এরকম। টাইফয়েড, প্যারাটাইফয়েড প্রায় কাছাকাছি শব্দ। টাইফয়েড হয় কেন এটা আগে আমরা জানি, তাহলে আমরা টাইফয়েডকে প্রতিরোধ করতে পারবো। টাইফয়েড হওয়ার মূল কারণ হচ্ছে এক ধরনের জীবাণু, যেটাকে ব্যাকটেরিয়া বলা হয়। অনেকগুলো কারণেই মানুষের জ্বর হতে পারে, রোগ হতে পারে। এর ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ফাঙ্গাল আছে, বিভিন্ন প্যারাসাইট আছে, বিভিন্ন ধরনের এরকম আহ, শত্রু আছে আমাদের, যেগুলো আমরা শত্রু বলতে পারি। হ্যাঁ, তো এরকম একটা শত্রু হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বিভিন্ন ভাবে দেহের মধ্যে ঢোকে। অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, অনেক নাম আছে, বাট টাইফয়েডের যে ব্যাকটেরিয়া, এটা এটা ঢোকে হচ্ছে মানে মুখের দ্বারা, খাবারের দ্বারা। তাহলে আমরা বলতে পারি কি টাইফয়েড হচ্ছে খাদ্য বাহিত রোগ বা পানি বাহিত রোগ, যা আমাদের খাবারের দ্বারা আমাদের শরীরে ঢোকে। কিসের দ্বারা ঢোকে? খাবারের দ্বারা। এরপরে হচ্ছে আমাদের জ্বর হয়, আমরা অসুস্থ হয়ে যাই। টাইফয়েডকে কিন্তু আন্ত্রিক জ্বরও বলা হয়। আন্ত্রিক মানে অন্ত্র থেকে যেটা আসে, অন্ত্র মানে হচ্ছে আমাদের যে নাড়িভুড়িগুলো আছে। আন্ত্রিক জ্বর এ কারণে বলা হয় যে এই জ্বরের কারণে অন্ত্র বা আমাদের যে আহ, বিভিন্ন ধরনের খাদ্য নালী আছে, এই নালীর মধ্যে ঘা হয়, ক্ষত হয়, এবং এখানে এই ব্যাকটেরিয়াটা, এই জীবাণুটা এখানে আক্রমণ করে। এই জন্য এই টাইফয়েডকে, এটা অনেক আগের ভাষা, আয়ুর্বেদ ব্যবহার করে আন্ত্রিক জ্বর। আন্ত্রিক জ্বর এটা বাংলায় বলে আন্ত্রিক জ্বর, আর টাইফয়েড হচ্ছে একটা ইংলিশ শব্দ। তো অন্ত্রকে আমরা তাহলে বুঝলাম যে কেন আন্ত্রিক জ্বর বলা হয়, যে অন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তো আগে যখন টাইফয়েড হতো মানুষের, তখন আসলে অনেক জটিল একটা অবস্থা ছিল। তখন এত ভালো চিকিৎসা ছিল না। টাইফয়েডের কারণে কারো দাঁত পড়ে যেত, কেউ অসুস্থ হয়ে যেত, অনেক মানুষ মারা যেত, অঙ্গহানি হতো। হ্যাঁ, অনেকে দেখবেন যে অনেক বয়স্ক মানুষ যারা আছে, দেখবেন মাথায় চুল নাই, বলবে যে আমার টাইফয়েড হওয়ার পর চুলগুলো সব পড়ে গেছে, টাইফয়েড হওয়ার পরে আমার এই অঙ্গহানি হয়েছে। এটা চিকিৎসা না থাকার কারণে হয়েছে। পরবর্তীতে যখন খুব ভালো ভালো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়, অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পরে এই যে টাইফয়েডের জীবাণু আছে, জীবাণু মারার একটা আমরা অস্ত্র পাই, এবং টাইফয়েডের জীবাণুকে মারা যায়। আমরা বলা যায় যে সুস্থ হই। এরপর আর টাইফয়েড নিয়ে এত টেনশনের কিছু তেমন নাই আর কি। কিন্তু টেনশন একটা আছে অবশ্যই। টেনশনটা হচ্ছে আগে যেমন টাইফয়েড হলে এই ব্যাকটেরিয়াকে মারার জন্য যে মাত্রার অ্যান্টিবায়োটিক লাগতো, এখন তার বেশি লাগে। এখন সাধারণত ইনজেকশন লাগে। আগে যেখানে সামান্য ট্যাবলেটে হয়ে যেত, তারপরে আসছে আহ, পরবর্তী জেনারেশন, তারপরে পরবর্তী জেনারেশন, মানে আস্তে আস্তে পাওয়ার বাড়ছে অ্যান্টিবায়োটিকের। এমন একটা অবস্থা হয়েছে যে এখন ইনজেকশন লাগে। কেন? এই কারণ হচ্ছে আমরা এই অ্যান্টিবায়োটিকের কোর্স গুলো ঠিকভাবে কমপ্লিট করি নাই। কোর্স যদি কমপ্লিট করা না হয়, তখন এই যে জীবাণুগুলো আছে, এই জীবাণু ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কি একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। সে তখন আর ওই অ্যান্টিবায়োটিকের কাজ হয় না। যদি কোর্স না হয়, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। হ্যাঁ, যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। এই জন্য টাইফয়েড আস্তে আস্তে দিনে দিনে খুব জটিল হচ্ছে। বন্ধুরা, আমরা এই কথাগুলো এ কারণে বললাম, আপনাদের যা ধারণা দেওয়ার জন্য, সচেতন করার জন্য, যে না, একটা সময় আমরা কি বুঝলাম যে টাইফয়েডের কোনো চিকিৎসা ছিল না, তারপরে টাইফয়েড হলে আমরা কোনো টেনশন করতাম না। এখন কিন্তু আমরা আবার টেনশন করি। কেন করি? যে টাইফয়েড তো আস্তে আস্তে আমাদের যে বর্তমান অ্যান্টিবায়োটিক গুলো আছে, হ্যাঁ, যেগুলো এমবিবিএস ডক্টররা প্রেসক্রাইব করে, তারা যে মেডিসিন গুলো দেয় আমাদের, তো এই যে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তো প্রতিরোধ একটা গড়ে তুলছে। এখন ইনজেকশন লাগছে, পরে কি হবে বলে? যদি এর আবার অপচিকিৎসা হয়, আবার অপপ্রয়োগ হয়, অপব্যবহার হয়, তখন তো এই অ্যান্টিবায়োটিকও কাজ হবে না, তখন সেই আগের যুগে আমরা ফিরে যাব। তার চেয়ে ভালো কি? ভালো হচ্ছে প্রতিরোধ করা। এমন ভাবে আমাদের চলা যেন আমাদের কখনো এই টাইফয়েড রোগটা না হয়। তো এই বাঁচার একমাত্র উপায় কি? টাইফয়েড হয় কিসের কারণে? এটা একটা পানিবাহিত রোগ, খাদ্যবাহিত রোগ, খাবারের দ্বারা আমাদের দেহে ঢোকে। তাহলে আমরা কিভাবে থেকে বাঁচবো? খাবার খাবো না, তাই তো? তাহলে খাবার না খেলে বাঁচবো কিভাবে? বিষয়টা হচ্ছে আমরা এমন খাবার খাবো না যে খাবারে এই জীবাণুগুলো আছে। তাহলে আমরা আগে বুঝে নেই যে কোন খাবারগুলো আমরা খাবো না। আমরা অবশ্যই বাহিরের কোনো খাবার খাবো না, কোনো খোলা খাবার খাবো না। বর্তমান গরমের সময় দেখা যায় যে রাস্তায় এত সুন্দর সুন্দর শরবত, মনে হয় মানে এত দেখতে এত সুন্দর, এত রং সুন্দর, মনে হয় খেয়ে ফেলি। বাট ওখানে যে পানিটা ব্যবহার করা হয়েছে, এই পানিটা কি?
বিশুদ্ধ কিনা এটা হলো দেখতে হবে আমাদের। আমরা যে লেবুর শরবত খাই, আমরা বাহিরের যে খোলা খাবার খাই, বিভিন্ন যে স্ট্রিট ফুড গুলো আমরা খাই, এগুলো সবগুলোর মধ্যেই কিন্তু টাইফয়েডের জীবাণু থাকতে পারে। অর্থ হচ্ছে যে আমরা খোলা খাবার খাবো না। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আখের রস পাওয়া যায় বাজারে। দেখা যায় অনেক শিক্ষিত মানুষ হ্যাঁ আখের রস খাচ্ছে, সে তো ভালো জিনিসই খাচ্ছে। আখের রস তো অবশ্যই ভালো, লেবুর শরবত অবশ্যই ভালো, কিন্তু আগে দেখতে হবে যে পানি তারা দিচ্ছে সেই পানিটা কি বিশুদ্ধ কিনা, ফোটানো পানি কিনা, সেফ কিনা আমার জন্য। কারণ এই পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু আমার শরীরে ঢুকতে পারে। আবার অনেক ভালো ভালো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁতে আমরা যখন বিভিন্ন লাচ্ছি বা এরকম কিছু বিভিন্ন ড্রিঙ্কস আমরা খেতে যাই, বিভিন্ন জুস খেতে যাই, তখন তারা বরফ দেয়। আচ্ছা, এই বরফটা কি তারা নিজেরা তৈরি করছে না বাজার থেকে কিনে নিয়ে আসছে? তো বরফের যে পানিটা, এই পানিটা কি ভালো কি খারাপ একটু চিন্তা ভাবনা করেন। তো আমরা দরকার হয় ক্ষুধার্ত থাকবো, দরকার হয় প্যাকেটজাত খাবার খাবো, কিন্তু বাহিরের খোলা খাবার আমরা খাবো না। এই একটা নিয়ম মানেন, আপনারা কোনোদিন টাইফয়েড হবে না। আমরা খাবারে, মোট কথা হচ্ছে খাবারের ব্যাপারে আমরা অ্যালার্ট থাকবো। কোনোভাবে আমি এমন কোনো খাবার খাবো না যে খাবারে আমার মনে হচ্ছে মানে আমার কমন সেন্স দিয়ে মনে হচ্ছে যে না, এখানে কোনো ঝামেলা থাকতে পারে, এই খাবারটা আমরা খাবো না। ঠিক আছে ভাই? তার মানে কি আমরা টাইফয়েড থেকে বাঁচবো কিভাবে? জাস্ট আমার এই এই তথ্যটা দেওয়ার জন্য এই ভিডিওটা, সচেতন করার জন্য এই ভিডিওটা, যে টাইফয়েড কেন হয়, জীবাণুর দ্বারা, এক ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা। এই ব্যাকটেরিয়া কিভাবে আমাদের শরীরে ঢোকে, আমার মুখের দ্বারা, খাবারের দ্বারা, আমার পানির দ্বারা, এভাবে ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ঢোকে। আর এই ব্যাকটেরিয়াকে আমরা কিভাবে ঠেকাতে পারি? আমি সবকিছু যদি বিশুদ্ধ খাবার খাই, বিশুদ্ধ পানি খাই, আমি সেফ, আমার ফুড যদি সেফ হয়, তাহলে আমি টাইফয়েড থেকে বাঁচতে পারবো। আশা করি আমরা সচেতন হব এখন থেকে। আশা করি টাইফয়েডের এই ঝামেলা থেকে আমরা বাঁচবো। আর টাইফয়েড যদি একবার হয়ে যায়, এখন যে চিকিৎসা চলছে, একদম ডক্টরের কাছে গেলে ইনজেকশন দিয়ে দেবে। আর ইনজেকশন দিলেই যে ভালো হয়ে যাবেন তা না, রেজিস্ট্রেশনের একটা ভয় আছে। বললো যে 7 দিন দেবেন, আপনি দিচ্ছেন 5 দিন, জ্বরটা ভালো হয়ে গেছে, আর বাকি 2 দিন ডাক্তারের কথা মতো দেন না, ওই ইনজেকশন আর কাজ করবে না ভাই। টাইফয়েডের কারণে সেই আদিম যুগে ফিরে যেতে হবে, সেই অঙ্গহানি, সেই অসুস্থ হওয়া, সেই মারা যাওয়া। অনেক সময় এর কারণে মানে আরো ঝামেলা হয়ে যায়। খুব বড় ঝামেলা হচ্ছে, দেখা যাবে যে ভালোভাবে চিকিৎসা হবে না, আপনি অসতর্ক থাকবেন, পায়খানার সাথে রক্ত চলে আসবে, কালো পায়খানা হবে, কারণ ডাইজেস্ট হয়ে যায়, কালো পায়খানা চলে আসবে, আরো কিছু জটিলতা হবে। সো আমরা সতর্ক থাকবো। আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে টাইফয়েড থেকে কিভাবে আমরা বেঁচে থাকবো। আমরা আশা করি যে আপনাদেরকে আমরা তথ্যটি জানাতে পারলাম। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন, আর অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।